সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান, সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত, আহত 4, নিরাপত্তা জোরদার। দেশ বাঁচাতে গণভোটে হ্যাঁ জয়ী করার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ ঘোষণা ইসির। ভোট নির্বিঘ্ন করতে কমিশনকেই পদক্ষেপ নিতে হবে বলছে বিএনপি, একটি দলের চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে ইসি, অভিযোগ এনসিপি। এবং চানখারপুলে 6 হত্যা মামলার রায় আজ, শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, জেআইসি সেলে গুম নির্যাতন মামলার সাক্ষ্য। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, পুরো সংবাদে সঙ্গে আছি আমি আরিফুল ইসলাম। চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুরে আসামি গ্রেপ্তারে অভিযানে গিয়ে হামলার শিকার হয়েছেন র্যাবের কর্মকর্তা ও সদস্যরা। এ ঘটনায় তৌহিদ নামে চট্টগ্রাম র্যাবের একজন কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। নিহতের বিষয়টি জানান পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আহসান হাবিব। একই ঘটনায় 4 জন গুরুতর আহত হন, তাদেরকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর জঙ্গল সলিমপুরে আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গণভোটে হ্যাঁতে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। জুলাই গণঅভ্যুত্থানের মাধ্যমে পাওয়া রাষ্ট্র ব্যবস্থা সংস্কারের সুযোগ লুফে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। সোমবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসের এক অসাধারণ অর্জন। এটি অপ্রত্যাশিতভাবে জাতির জীবনে গণতন্ত্র, ন্যায় বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনে দিয়েছে। এ লক্ষ্যে আমরা এর মধ্যে বেশ কিছু সংস্কার করেছি। এই কাজ এগিয়ে নিতে গণভোটে হ্যাঁ জয়ী করতে হবে। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনেই অনুষ্ঠিত হবে গণভোট। গণভোটে আপনি হ্যাঁ ভোট দিলে বৈষম্য, শোষণ আর নিপীড়ন থেকে মুক্ত হবে বাংলাদেশ। গণভোটে হ্যাঁ ভোট মানে তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে। সরকার ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। এতে আরও বলা আছে, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদের গুরুত্বপূর্ণ কমিটির সভাপতিরা নির্বাচিত হবেন। একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না। বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে। সংসদে নারীদের প্রতিনিধিত্ব বাড়বে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় পার্লামেন্টে একটি উচ্চ কক্ষ গঠিত হবে। ত্রয়োদশ জাতীয় নির্বাচনে দ্বিতীয় ধাপের রোডম্যাপ ঘোষণার কথা জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। সোমবার গণমাধ্যমের কাছে এ তথ্য দেন তিনি। রোডম্যাপ অনুযায়ী 22 জানুয়ারি ভোট কেন্দ্রের গেজেট, 2 ও 3 ফেব্রুয়ারি ব্যালট সহ নির্বাচনী সামগ্রী পৌঁছাবে কেন্দ্রগুলোতে। এদিকে 3 দফা দাবিতে নির্বাচন ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। এমআর আসাদের রিপোর্ট। আপিল শুনানি শেষ হবার পর প্রার্থিতা প্রতীক চূড়ান্ত করার কাজ এখন শেষ পর্যায়ে। 20 জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহার শেষ হলে নির্বাচনের মূল কাজে নামবে কমিশন। আর এ বিষয়কে কেন্দ্র করে দ্বিতীয় দফায় রোডম্যাপের কথা জানালেন ইসি আনোয়ারুল ইসলাম সরকার। একটা ভালো প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হবে এবং যে সমস্ত প্রার্থীরা এসেছেন তাদের বক্তব্য, তাদের স্ব পক্ষে যেভাবে রেখেছেন, ভোটের মাঠেও তারা সেইভাবে কে কাকে হারাতে পারবে, কে কিভাবে জিতবে, সেজন্য জনগণের কাছে যাবে, ভোটারদের কাছে যাবে। এতে করে একটা সুন্দর নির্বাচন হবে বলে নির্বাচন কমিশন মনে করে। 28 জানুয়ারি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে হবে বিশেষ বৈঠক। এরপরে চূড়ান্ত করা হবে অর্থ বরাদ্দ। আমরা বিভিন্ন সময় ভোট দেখেছি, ভোটের কাজে ছিলাম, সেই অভিজ্ঞতাটা আমাদের কাজে লাগছে। মোটেই না, কোনো চাপ নাই, কারণ সবাই চাচ্ছে ভালো নির্বাচন, কমিশনও চাচ্ছে ভালো নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন। এদিকে 3 দাবিতে নির্বাচন ভবনের সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদল। 2টি দাবির বিষয়ে ইতিমধ্যেই সিদ্ধান্ত এলেও বাকি একটি আদায়ে কর্মসূচি চলমান রেখেছে সংগঠনটি। সুশৃঙ্খলভাবে আজকের এই কর্মসূচি সফল করার অনুরোধ জানাচ্ছি। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা।
নির্বাচন কমিশনের ওপর বিএনপি আস্থা রাখতে চায় বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে নির্বাচনে নির্বিঘ্নে ভোট দেওয়ার ব্যবস্থা করতে কমিশনের প্রতি আহ্বান জানান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সোমবার রাজধানীতে আলাদা অনুষ্ঠানে অংশ নিয়ে তারা এসব কথা বলেন। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে সমাধিতে সকাল থেকেই শ্রদ্ধা নিবেদন করতে আসেন দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দলীয় নানা শ্রেণী পেশার মানুষ সমাধিতে এসে ফুলেল শ্রদ্ধা জানানোর পাশাপাশি দোয়া ও মোনাজাত করেন। গণতন্ত্র রক্ষায় শহীদ জিয়ার আদর্শ ধারণ করার উপর জোর দেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের উচ্চারণ ছিল মাথা নত করা যাবে না অন্যায়ের কাছে, তো আমরা সেই আদর্শকেই ধারণ করছি। বাংলাদেশের যে একটি তালমাতাল অবস্থা, সেখানে শহীদ জিয়ার আদর্শ খুবই প্রাসঙ্গিক। যদি শহীদ জিয়ার সেই সকল অংশীদানের ভিত্তিতে যে বাংলাদেশ গড়ার প্রত্যয়, সেটিকে আমরা ধারণ করতে পারি। ভোটের মাধ্যমে একটা নির্বাচিত সরকার আসবে, সে নির্বাচিত সরকার আমাদের দেশটাকে একটা সুখী সমৃদ্ধশালী সমাজ গঠন করবে। আগামী দিনে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান জনগণকে যে ভোটের অধিকার ফিরিয়ে দিয়েছেন, সেই জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মধ্য দিয়ে বাংলাদেশে আবার গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। স্থায়ী কমিটির সদস্যদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনের উপর আস্থা রাখতে চায় বিএনপি। ছাত্র গণতার অভ্যুত্থানের মধ্য দিয়ে যখন ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেছে, তখন আবার নতুন করে একটা ধ্বংসপ্রাপ্ত অর্থনীতির বাংলাদেশকে গড়ে তোলার জন্য, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার জন্য আমরা আজকে এখানে শপথ নিয়েছি এবং আমরা বিশ্বাস করি যে নির্বাচন কমিশন যোগ্যতার সঙ্গে এই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে। এদিকে রাজধানীর লালমাটিয়ায় জুলাই আন্দোলনে শহীদ ফিরোজের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান শেষে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নির্বাচন কমিশনের কিছু কার্যক্রমে নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। ভোটাররা নির্বিঘ্নে, নিঃসংশয়ে, নির্ভীকভাবে তারা ভোট দিতে পারেন, এখানে যাতে কোনো ধরনের কোনো সূক্ষ্ম কারচুপির কোনো অবকাশ না থাকে, এইটা দেখার প্রধান দায়িত্ব নির্বাচন কমিশন এবং তার সাথে সরকার। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বানও জানান তিনি। নিশ্ছিদ্র করতে হবে তার নিরাপত্তা। তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। নির্বাচন কমিশন একটি দলের পক্ষপাতিত্ব করছে বলে অভিযোগ করলেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। সোমবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ পরবর্তী সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন তিনি। এ সময় যে কোনো মূল্যে নির্বাচন নিয়ে বিশৃঙ্খলা প্রতিহত করার হুঁশিয়ারিও দেন তিনি। সুরায়া মুন্নির রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে ১.৫ ঘণ্টা বৈঠক করে এনসিপির ৪ সদস্যের প্রতিনিধি দল। এতে আসন্ন নির্বাচন ও সমসাময়িক রাজনৈতিক বিষয়ে আলোচনা হয়। পরে সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, নির্বাচন কমিশন পক্ষপাতদুষ্ট আচরণ করছে। এ নিয়ে তার দল সরকারের কাছে প্রতিকার চেয়েছে। পুরো নির্বাচন কাঠামোর প্রশাসনিক যে কাঠামো আছে, সেটার একেবারে ইসি থেকে মাঠ পর্যায় পর্যন্ত এক ধরনের একপাক্ষিক পক্ষপাতদুষ্ট আচরণ দেখতে পাচ্ছি, যেটি আমরা মনে করি একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের ক্ষেত্রে এক ধরনের বাধা। এবং এই নির্বাচন কমিশন এই নির্বাচন কতটা সুষ্ঠুভাবে আয়োজন করতে পারবে সেটা নিয়ে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছে। এই বিষয়গুলো আজকে আমরা সরকারের কাছে তুলে ধরেছি। এ সময় দ্বৈত নাগরিক ও ঋণ খেলাপিদের নির্বাচনে অংশগ্রহণ ঠেকাতে কার্যকর পদক্ষেপ দাবি করেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন কমিশন দ্বৈত নাগরিকত্ব যাদের রয়েছে এবং ঋণ খেলাপি দায়ে যারা অভিযুক্ত, তাদের বিষয়ে আইনের দৃষ্টিতে কোনো সুস্পষ্ট অবস্থান নেয়নি, বরং তাদেরকে আইনের ফাঁকফোকর দিয়ে, সংবিধানের ভুল ব্যাখ্যা দিয়ে কিভাবে ইলেকশন করতে দেওয়া যায় সেই চেষ্টা তারা করেছে। এবং এই চেষ্টাটা খুবই স্পষ্ট, তারা করেছে বিএনপির চাপে। সংবিধান সুস্পষ্টভাবে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব যারা থাকবে তারা ইলেকশনে অংশগ্রহণ করতে পারবে না। এবং এই দ্বৈত নাগরিকত্ব ত্যাগ করা বলতে কি বোঝানো হবে
এটাও সুপ্রিম কোর্টের ব্যাখ্যা আছে, কিন্তু ইলেকশন কমিশন একটা নতুন একটা ব্যাখ্যা গতকালকে দিলে, এই ব্যাখ্যা ইলেকশন কমিশন আসলে দিতে পারে না। প্রধান উপদেষ্টা এসব অভিযোগ প্রতিকারের আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টাকে অবগত করাটা আমাদের দায়িত্ব মনে হয়েছে, উনি বলবেন এই বিষয়গুলো, ওনারা খতিয়ে দেখবেন। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনে 11 আসনে প্রার্থী দিয়েছে জাতীয় নাগরিক ঐক্য। সোমবার প্রেস ক্লাবে তালিকা প্রকাশ করেন দলটির সভাপতি মাহমুদুর রহমান মান্না। তিনি প্রত্যাশা জানান নির্বাচন নিরপেক্ষ ও গ্রহণযোগ্য হবে। তার দলের প্রার্থীরা সারা দেশে কেটলি প্রতীকে নির্বাচনে অংশ নেবেন বলেও জানান মান্না। বগুড়া 6, ঢাকা 18 থেকে অংশ নেবেন সভাপতি মাহমুদুর রহমান মান্না। এছাড়া রংপুর 5, জামালপুর 4, সিরাজগঞ্জ 1, চট্টগ্রাম 9 সহ 11টি আসনে নির্বাচনে অংশ নেবে জাতীয় নাগরিক ঐক্য। মাহমুদুর রহমান মান্না, ঢাকা 18। মাহমুদুর রহমান মান্না, বগুড়া 2, মোফাক্কুল ইসলাম নবাব আমার ডাইনে বসে আছেন, রংপুর 5। আমি ব্যক্তিগতভাবে তখন থেকে বলেছি, এখনও বলছি ভোটটা হবেই। কত কোয়ালিটি হবে তা জানি না, কিন্তু ভোট হবেই, এটা বাধা দিতে পারবে না কেউ। তারপরে নির্ভর করছে যারা সরকার গঠন করবে তাদের উপর, তারা কীরকম করে দেশটা গঠন করবে। নির্বাচনে 2 পর্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 20তম সভা শেষে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে 1 লাখ সেনা সদস্য সহ মোট 8,97,117 জন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ, আনসার, ভিডিপির পাশাপাশি সশস্ত্র বাহিনী, বিজিবি, কোস্টগার্ড এবং র্যাবের সমন্বয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেলও গঠন করা হবে। ভোটের প্রস্তুতির খবর। গণভোট নিয়ে এখনও ধোঁয়াশা কাটেনি সাধারণ মানুষের। বিষয়বস্তুতে একাধিক ইস্যু যুক্ত থাকায় এ নিয়ে বেশি বিভ্রান্তিতে সাধারণ মানুষ। জনগণের মৌলিক নাগরিক অধিকার নিশ্চিতেই এ আয়োজন মন্তব্য করে গণভোট নিয়ে বাস্তবসম্মত প্রচারণার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা। আপামর জনতাকে এর পক্ষে থাকার আহ্বানও জানান তারা। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। স্বাধীনতার পর দেশের ইতিহাসে মোট 3 বার গণভোট অনুষ্ঠিত হয়। প্রথম গণভোট হয় 1977 সালে। লক্ষ্য ছিল প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাসনকে বৈধতা দান। দ্বিতীয়বার স্বৈর শাসক হুসেইন মোহাম্মদ এরশাদের সমর্থন যাচাইয়ে 1985 সালে অনুষ্ঠিত হয় গণভোট। আর তৃতীয়টি অনুষ্ঠিত হয় 1991 সালে সংবিধানের দ্বাদশ সংশোধনী নিয়ে। আর এবারের গণভোটে বেশ কটি প্রশ্নের মীমাংসা হবে। তা হলো মৌলিক অধিকারের তালিকা বাড়ানো, রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা, প্রধানমন্ত্রী পদের মেয়াদ 10 বছরে সীমাবদ্ধ করা, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, সংসদে উচ্চকক্ষের গঠন ও ভূমিকা, সংসদে নারী প্রতিনিধিত্ব ও বৃদ্ধির পদ্ধতি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন। 2024 সালে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে গণমানুষের অধিকার ফিরে পাওয়ার বিষয়টিকে বৈধতা দিতেই মূলত সামনে আসে গণভোট। তবে এ নিয়ে এখনো ধোঁয়াশা কাটেনি সাধারণ মানুষের। হানা ভোট বলতে আমরা তো হা ভোট কোনটা না ভোট কোনটা অনেকেই বুঝি না। তো যেহেতু আমরা চাই যে এক সরকার 2 বারের বেশি না থাকুক। গণভোটে হা ভোট দিলে মানে প্রধানমন্ত্রী কী ক্ষমতা পাচ্ছে, বা না ভোট দিলে আবার আগের পর্যায়ে আমরা কিন্তু চলে যাচ্ছি। তো এই জিনিসটা আসলে সবাইকে বোঝানো উচিত। নির্বাচনে যারা আসবে চয়েস করমু, ভোট দিমু, যেন দেশের উন্নয়ন হয়। সংবিধান প্রণয়ন কিংবা সংশোধন, কোনো আইন জারি বা বাতিল, শাসন ব্যবস্থা পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের ক্ষেত্রে জনগণের মতামত নিতেই গণভোটের আয়োজন। আমাদের দেশের মানুষের এখনো সচেতনতার লেভেলটা ওই লেভেলে যায়নি। ফলে আমরা আসলে ডেমোক্রেসির কোন এক্সটেন্ট পর্যন্ত প্রস্তুত, সেই জায়গাটা আমরা আলোচনা না করি আমরা সবসময় কেবলমাত্র ভোট ভোট এবং গণতন্ত্র গণতন্ত্র বলি, কিন্তু গণতন্ত্রের জন্য যে প্রস্তুত করা দরকার আছে প্যারালালি, সেই কাজটা থেকে সরকারগুলো সবসময়, বিগত দিনের সরকার, বর্তমান সরকারও একটু রিল্যাক্টেন্ট থাকছে বলে আমার কাছে মনে হয়। হ্যাঁ, ভোটটা যদি বেশি সংখ্যায় না আসে
তাহলে সরকার যে রাজনৈতিক দলগুলোর সাথে মিলে পরামর্শ করে যে সংস্কার করার যে উদ্যোগগুলো নিয়েছে সেইগুলো বাস্তবায়ন করা কষ্টকর হয়ে যায়। পত্রপত্রিকা, সিভিল সোসাইটি, রাজনৈতিক দল তাদেরও প্রচারণা চালানো দরকার যে কেন গণভোটের পক্ষে হ্যাঁ ভোট দিতে হবে। গণতন্ত্রকে দৃঢ় ও শক্তিশালী করতে সবাইকে গণভোটের পক্ষে থাকার আহ্বান বিশ্লেষকদের। এই গণভোটে হ্যাঁ না আসে তার মানে আমরা আবার রাজনৈতিক দলগুলোকে তারা যা করবে সেই স্বাধীনতা দিয়ে দিচ্ছে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় নির্বাচন ঘিরে সরগরম সিরাজগঞ্জ জেলা। ৬টি সংসদীয় আসনেই উত্তাপ চরমে। ভোটারদের মন জোগাতে নানা কৌশলে সামনে এগোচ্ছে বিএনপি, জামায়াত, এনসিপি, ইসলামী আন্দোলন, জাতীয় পার্টি ও স্বতন্ত্র প্রার্থীরা। সিরাজগঞ্জের নির্বাচনে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হয়ে উঠতে পারে তরুণ ভোটাররাই। ভোটের পরিবেশ নিয়ে বিএনপি প্রার্থীরা সন্তোষ জানালেও খুশি নয় জামায়াতে ইসলামী। সোহেল রানা ও আশরাফুল ইসলাম জয়ের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। যমুনার তীরে ঘেঁষা সিরাজগঞ্জ জেলার আয়তন ২,৪৯৭ বর্গ কিলোমিটার। জেলায় রয়েছে ৯টি উপজেলা, ৭টি পৌরসভা ও ৮৩টি ইউনিয়ন, আর সংসদীয় আসন মোট ৬টি। এই ৬টি আসনে মোট ভোটার সংখ্যা ২৬,৮৬,৮৫৮ জন। পুরুষ ভোটার ১৩,৫৬,৪১৭ জন। নারী ভোটার ১৩,৩০,৫০৫ জন। তৃতীয় লিঙ্গের ভোটার ৩৬ জন। এবার বিএনপি, জামায়াত, জাতীয় পার্টি, এনসিপি, ইসলামী আন্দোলন ও স্বতন্ত্র সহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন। সিরাজগঞ্জ ১ আসনে বিএনপি প্রার্থী সেলিম রেজার পাশাপাশি ভোটযুদ্ধে নামছেন জামায়াত ইসলামীর শাহিনুর আলম এবং গণ অধিকার পরিষদের মল্লিকা খাতুন। যুব সমাজের চাকরির জন্য আমরা বিভিন্ন রকম কুটির শিল্প তৈরি করব। গাজীপুরের নদী ভাঙ্গন রোধের জন্য আমরা চেষ্টা করব। সিরাজগঞ্জ ২ আসনের বিএনপি প্রার্থী হয়েছেন স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, আর জামায়াতে ইসলামীর হয়ে লড়ছেন মোহাম্মদ জাহিদুল ইসলাম। সিরাজগঞ্জের সবচেয়ে বড় যেটা প্রয়োজন ছিল সন্ত্রাস মুক্ত সিরাজগঞ্জ। শক্তিশালী একটা সুইচ গেট সংযোগ করে যদি এটাকে প্রভাবিত করতে পারি, একটা দৃষ্টিনন্দন খালে রূপান্তরিত হবে। রায়গঞ্জ, তারাস ও সলঙ্গা একাংশ নিয়ে গঠিত সিরাজগঞ্জ ৩ আসন। সেখানে বিএনপি থেকে প্রার্থী হয়েছেন মোহাম্মদ আইনুল হক, আর জামায়াত ইসলামের প্রার্থী আব্দুস সামাদ। প্রথমে যুব সমাজকে সঠিকভাবে চলার জন্য দিক নির্দেশনা দেওয়া, জনগণের সেবা করাই হবে আমার কাজ। সিরাজগঞ্জ ৪ আসনে মূল লড়াইয়ের আভাস মিলছে বিএনপির এম আকবর আলী ও জামায়াতের মাওলানা রফিকুল ইসলাম খানের মধ্যে। তবে ভোটের ময়দানে পিছিয়ে নেই ইসলামী আন্দোলনের আব্দুর রহমান ও জাতীয় পার্টির হিন্টন প্রমাণিকও। মেয়েদের জন্য একটা নার্সিং ইনস্টিটিউট আর ছেলেদের জন্য একটা টেকনিক্যাল ইনস্টিটিউট। স্বপ্ন হলো উল্লাপাড়াকে আমরা চাঁদাবাজ মুক্ত উল্লাপাড়া করব, সন্ত্রাস মুক্ত উল্লাপাড়া করব। বেলকুচি, চোহালি ও এনায়েতপুর থানার একাংশ নিয়ে গঠিত সিরাজগঞ্জ ৫ আসন। সেখানকার জনপ্রতিনিধি হতে বিএনপির পক্ষে মাঠে নেমেছেন আমিরুল ইসলাম খান আলিম, আর জামায়াত ইসলামীর প্রার্থী আলী আলম, ইসলামী আন্দোলনের নুরুন নবী। কয়েকটি আধুনিক সময় উপযোগী শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা। সিরাজগঞ্জ ৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম এ মুহিত, বাংলাদেশ জামায়াত ইসলামীর মিজানুর রহমান ও এনসিপির সাইফ মুস্তাফিজ। আমরা এক সমৃদ্ধ শাহজাদপুর গড়ে তোলার কাজ করতে সক্ষমতা রাখি। আশা করছি একটি সুন্দর নির্বাচন উপহার দিতে পারবেন। এদিকে ভোটাররা বলছেন রাস্তাঘাট, কর্মসংস্থান, শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করবে এমন প্রার্থীকেই নির্বাচিত করবেন তারা। যে দেশের স্বার্থে কাজ করবেন, তরুণ সমাজকে নিয়ে কাজ করবে, ইনশাআল্লাহ আমরা তাকে ভোট দেব। কোনো প্রকার ভয় ভীতি না নিয়ে সুস্থ মস্তিষ্কে স্বাভাবিকভাবে ভোট কেন্দ্রে উপস্থিত হতে পারে, যে নারীদের উন্নয়নের জন্য কাজ করবে এমন একজন প্রার্থীকে নির্বাচিত করতে চাই। সবকিছু ছাপিয়ে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচনের দিকেই তাকিয়ে সিরাজগঞ্জের সাধারণ ভোটাররা। তাহসিন তারিন, মোহনা সংবাদ। চানখারপুলে ৬ জনকে হত্যা মামলায় রায় ঘোষণা করা হবে আজ। এদিকে জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জে সংঘটিত মানবতা বিরোধী অপরাধ মামলায় সাবেক সংসদ সদস্য শামীম ওসমান সহ ১২ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল। সোমবার আলোচিত এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে পরোয়ানা জারি করা হয়। এছাড়া জেআইসি সেলে গুম নির্যাতনের মামলায় সূচনা বক্তব্য সহ প্রথম দিনের সাক্ষ্য গ্রহণ হয়েছে ট্রাইব্যুনালে। মুদাসসির আলীর প্রতিবেদন।
জিআইসি সেলে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক বর্তমান 12 সেনা কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেলে সূচনা বক্তব্যের পর শুরু হয় সাক্ষ্য গ্রহণ। এতে জবানবন্দি দেন হুম্মাম কাদের চৌধুরী। এ মামলায় ডিজিএফআই এর সাবেক পরিচালক মেজর জেনারেল সরোয়ার, ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল তানভীর মাজাহার সিদ্দিকী আটক রয়েছেন, বাকিরা পলাতক। মামলায় সূচনা বক্তব্য উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। এই বিচার আমাদের জাতিসত্তা রক্ষার স্বার্থে অসম্ভব গুরুত্বপূর্ণ। এই বিচার মানুষ যে চিরতরে হারিয়ে যাওয়াটাকে হজম করে ফেলা যায়, এই কালচার থেকে বেরিয়ে আসার জন্য বাংলাদেশের জন্য অসম্ভব গুরুত্বপূর্ণ। রিভিউ পিটিশনের বিষয়ে ট্রাইব্যুনালকে অভিহিত করেন আসামি পক্ষের আইনজীবীরা। রুল নাম্বার 26-এ আমাদের একটি অধিকার আছে রিভিউ করার, চার্জ ফ্রেমিং আদেশের বিরুদ্ধে একটি রিভিউ করার 7 দিন সময় দেয়া আছে। সেটার জন্য যে সার্টিফাইড কপির প্রয়োজন পড়ে, সেই সার্টিফাইড কপিটি আজ অবধি আমাদেরকে দেওয়া হয়নি, আমরা আবেদন করার সত্ত্বেও। এই জিনিসটি আমরা কোর্টের নজরে এনেছি। এদিকে জুলাই অভ্যুত্থানে নারায়ণগঞ্জে শিশু রিয়াগোপ সহ 10 জনকে হত্যা ও আন্দোলনকারীদের হতাহতের ঘটনায় ট্রাইব্যুনাল 1-এ অভিযোগ জমা দেয়া হয়। এতে শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান সহ 12 জনকে আসামি করা হয়েছে। অভিযোগ আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে 26 জানুয়ারির মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দেন আদালত। শামীম ওসমানের সম্পৃক্ততা এবং তথ্য প্রমাণের বিষয়ে কথা বলেন প্রসিকিউটর গাজী MH তামিম। 19 জুলাই 2024 তারিখ জনাব শামীম ওসমান ওবায়দুল কাদের সাহেবকে ফোন করে বলছেন, কোর্ট পুলিশ কিছু করতে পারছিল না, সাহায্য চাইছে, আমাকে অস্ত্র হাতে নিতে হয়েছে, আমরা চিটাগং রোড খালি করতাছি, আপনি একটু নেত্রীকে বলে দিয়েন অস্ত্র হাতে আমার ছবি দেখলে উনি যেন রাগ না করে। অন্যদিকে 24-এর গণ অভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে 6 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধ মামলায় রায় ঘোষণা হবে মঙ্গলবার, যা সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন। জানুয়ারিতে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু হচ্ছে না মন্তব্য করে পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে চীন ও বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় এ নিয়ে হতাশা ছড়ানো যাবে না। সোমবার রংপুর কাউনিয়া উপজেলার টেপা মধুপুর ইউনিয়নের তালুক শাহবাজপুর এলাকায় চীনা রাষ্ট্রদূত সহ তিস্তা নদী ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে এসব কথা বলেন তিনি। যাচাই বাছাই প্রক্রিয়াটা শেষ না হওয়া পর্যন্ত এটা শুরু করা যাচ্ছে না, ফলে এটা হয়তো জানুয়ারির মধ্যে শুরু হচ্ছে না, কিন্তু কোনোভাবেই হতাশা ছড়ানো যাবে না। কুষ্টিয়ায় সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মৃত্যুবরণ করেছেন জেলা জামায়াতের আমির মাওলানা আবুল হাশেম। বিক্ষোভ মিছিল শেষে প্রধান অতিথির বক্তব্যের এক পর্যায়ে তিনি অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সোমবার বিকেল 4টার দিকে এ ঘটনা ঘটে। তার মৃত্যুতে জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা সহ রাজনৈতিক ও ধর্মীয় অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। আয়াতুল্লাহ খামেনির ওপর যে কোনো ধরনের হামলার হুমকিকে যুদ্ধ ঘোষণার শামিল বলে হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। এদিকে গ্রিনল্যান্ড ইস্যুতে মার্কিন প্রেসিডেন্টের শুল্ক হুমকির পর যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নজিরবিহীন পাল্টা ব্যবস্থার দাবি তুলেছে ইউরোপীয় ইউনিয়ন। অ্যান্টি কোয়েরশন ইনস্ট্রুমেন্ট নামে পরিচিত বিশেষ ব্যবস্থা সক্রিয় করার আহ্বান জানান ইউর একটি ব্লকের নেতারা। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। ইরানের নেতৃত্বে পরিবর্তন আনার সময় এসেছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা বা ক্ষমতাচ্যুত করার ইঙ্গিত দেন তিনি। যার প্রতিক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান হুঁশিয়ারি দিয়ে বলেন, আয়াতুল্লাহ খামেনির উপর যে কোনো হামলা যুদ্ধ ঘোষণার শামিল হবে। এক্সে তিনি লিখেন, গ্রেট লিডারের উপর হামলায় ইরানের জনগণ চুপচাপ বসে থাকবে না। দেশটির অর্থনৈতিক দুরবস্থার জন্য যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর নিষেধাজ্ঞাকে দায়ী করেন তিনি।
গ্রিনল্যান্ড ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউরোপীয় মিত্রদের ওপর শুল্ক আরোপের হুমকি দেয়ায় ইউরোপীয় ইউনিয়নে নজিরবিহীন অর্থনৈতিক পাল্টা ব্যবস্থার দাবি উঠেছে। অ্যান্টি কোয়ারেশন ইনস্ট্রুমেন্ট নামে পরিচিত বিশেষ ব্যবস্থা সক্রিয় করার আহ্বান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নের এই ব্লকের নেতারা। এর আগে কখনো এই ব্যবস্থার প্রয়োগের নজির নেই ইউরোপে। যুক্তরাষ্ট্রকে গ্রিনল্যান্ড কেনার অনুমতি না দেওয়া পর্যন্ত ডেনমার্ক, সুইডেন, ফ্রান্স, জার্মানি, নেদারল্যান্ড ও ফিনল্যান্ড সহ ইইউ এর কয়েকটি দেশের পাশাপাশি ব্রিটেন ও নরওয়ের উপর বাড়তি শুল্ক আরোপের হুমকি ছিল ট্রাম্পের দিক থেকে। এদিকে নতুন শুল্ক আরোপের হুমকিকে ব্ল্যাকমেইল বলে মন্তব্য করেছেন নেদারল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ভ্যান উইল। তিনি বলেন, এতে ন্যাটোর বা গ্রিনল্যান্ডের কোনো উপকার হয় না। বিশ্ব শান্তি ঝুঁকিতে রয়েছে বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেন, নতুন গোল্ডেন ডোম প্রতিরক্ষা ব্যবস্থার সর্বোচ্চ সক্ষমতা ও কার্যকারিতায় চালানোর জন্য গ্রিনল্যান্ডের নিয়ন্ত্রণ তার প্রয়োজন। ঐশী আলম, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে জানিয়ে দেব শিরোনামগুলো আরো একবার। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযান, সন্ত্রাসী হামলায় র্যাব কর্মকর্তা নিহত, আহত 4, নিরাপত্তা জোরদার। দেশ বাঁচাতে গণভোটে হ্যাঁ জয়ী করার আহ্বান প্রধান উপদেষ্টার, নির্বাচনের দ্বিতীয় রোডম্যাপ ঘোষণা ইসির। ভোট নির্বিঘ্ন করতে কমিশনকেই পদক্ষেপ নিতে হবে বলছে বিএনপি, একটি দলের চাপে সব সিদ্ধান্ত নিচ্ছে ইসি, অভিযোগ এনসিপির। এবং চানখারপুলে 6 হত্যা মামলার রায় আজ, শামীম ওসমান সহ 12 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, জেআইসি সেলে গুম নির্যাতন মামলার সাক্ষ্য। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।